গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো। অনেক দিন পর আবার ব্লগ করছি। লাস্ট ব্লগ করেছিলাম গোপালের যেদিন অভিষেক হয়েছিল সেদিন। তারপর 2 সপ্তাহ আর কোনো ব্লগ করিনি। আজকে আবার ব্লগ শুরু করলাম। কৃপা 2 সপ্তাহ ধরে এখন কলেজ করছে। ও তো এখনও ঠিকঠাক মতো সুস্থ হয়নি, তবে আগের থেকে বেটার আছে। ঘরে আর বসে থাকতে চাইছে না, তো ওই শরীর খারাপ নিয়েই কলেজ করছে। সমস্ত রকমের ওষুধ ওই ব্যাগ ভরে নিয়ে যায়। বলে, মা ঘরে বসে থাকতে আমার আর ভালো লাগে না। আর ওদের কলেজে তো খুব পড়াশোনার চাপ থাকে। আমি তো ওকে বারবার বারণ করেছি যে তুই আরেকটু সুস্থ হ, তারপরে যাবি। আমিও বারণ করেছি, ওর বাবাও বারণ করেছে। মেয়ে বলে ওকে পরীক্ষায় বসতে দেবে না, ওর পড়াশোনার অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। রীতিমতো জোর করেই আবার কলেজটা শুরু করলো। সেই সকালে যায়, রাত্রে আসে। আজকেও কৃপা কলেজে যাবে, তো সেই জন্য আমি ভোর 4টার সময় উঠে ওর জন্য রান্নাবান্না করছি। টিফিন বক্স ভরে ওর জন্য ভাত, ডাল, মাছের ঝোল, তরকারি এগুলো সব দিয়ে দিই। তবে আজকে রান্না করেছি ভাত, ডিম সেদ্ধ, তারপরে বিট গাজর ভাজা, আর হলো গিয়ে আলু দিয়ে একটু মেটের তরকারি রান্না করেছি। আগে তো কৃপা কলেজে ভাত নিতে চাইতো না, তো এখন একদম ভাত, মাছের ঝোল, ডাল, তরকারি সমস্ত কিছু কৌটো ভরে নিয়ে যায়। আগে যখন আমি বলতাম ভাত নেওয়ার কথা, তখন আমার সাথে কত ঝগড়া করতো, ভাত কিছুতেই নেবে না। তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল, কারণ রাতের বেলা অনেক কিছু জোগাড় করে রাখি, তো সেই জন্যই তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেছে। আর উপরের ঘরে এসে এখন আমি ঘর ঝাড় দিচ্ছি, তারপরে বিছানা তুলছি। আজকে হয়তো ঘর মোছার মেয়েটা আসবে না, কারণ ও কদিন ধরে আসছে না। কৃপা এইমাত্র এই কলেজে চলে গেল, তো সেসব আর ভিডিও করা হয়নি। ও এত তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে, আমি আর ভিডিও করার সুযোগ পাইনি। সমস্ত টিফিন গুছিয়ে দিলাম। ও তো সেই কলেজ থেকে আসবে 7টার সময়, 6:30 7টার সময় আসবে। 12 ঘন্টা পর মেয়েটা বাড়িতে ঢুকবে, তো ওই জন্য অনেক কিছু টিফিন দিতে হয়। ফল দিয়েছি, তারপর ড্রাই ফ্রুটস, ভাত, ওই মেটে রান্না করেছি সেটা, বিট গাজর ভাজা। তো এগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি, খুব তাড়াহুড়ো করে প্যাকিং করা হয়েছে তো। আর কৃপা এখন একটু তাড়াতাড়ি বের হয়, বলে মা আগের মতো দৌড়ে ঝাপটে আমি এখন আর বাস ট্রেন ধরতে পারি না, এখন আর অত ছুটতে পারি না, শরীরটা এখনও সেইভাবে তো ঠিক হয়নি, দুর্বল আছে শরীরটা। তো ওই জন্য একটু হাতে সময় নিয়ে ধীরে সুস্থে বের হয়। আমি উঠোনটা ঝাড় দিয়ে আসলাম। তো এই মাস পড়ার পরে, এই ফেব্রুয়ারি মাসটা পড়ার পরে, না মার্চ মাসটা পড়ার পরে আমি এই আমাদের ঘর মোছার মেয়েটাকে বলেছি উঠোনটা ঝাড় দিতে। কারণ এখন তো মাঝে মধ্যেই আমি বাড়িতে থাকছি না, ফ্ল্যাটে থাকা হয়, তো সেই জন্য ওকে বলেছি উঠোন ঝাড় দিতে। কারণ ওই ফ্ল্যাট থেকে আমি যখন আসি, আমি ওই বিকেলের দিকে আসি কোনো দিন, সকালের দিকে আসি কোনো দিন, ওই জন্যই ওকে বলেছি উঠোনটা ঝাড় দিতে। ওই মাঝে মধ্যে থাকা হবে না, তারপর ওই উঠোনে পাতা ওগুলো সব পড়ে থাকবে, দেখতে বাজে লাগবে, তো সেই জন্যই ওকে এখন থেকে ওই ঝাড় দেওয়ার কাজটা দিয়েছি। আর ওই যে বললাম না আজকে ও আসবে কিনা আমি জানি না, ওই জন্যই এই ঘর বাড়ি উঠান এগুলো সব ঝাড় দিয়ে আসলাম। এই যে এই ট্রেনটাই কৃপা যাচ্ছে, ট্রেন থেকে আমাদের বাড়ি দেখা যায়। আমি আর কৃপা এখন বেশিরভাগ সময় ফ্ল্যাটে থাকি। কৃপা ফ্ল্যাট থেকেই এখন কলেজে বেশি যাওয়া আসা করে, মাঝে মধ্যে আমরা বাড়িতে আসি, যেদিন সুযোগ সুবিধা বুঝি সেদিন আমরা বাড়িতে আসি। শিবরাত্রির দিনও আমরা ফ্ল্যাটেই ছিলাম। আমাদের ফ্ল্যাটের ওখানে যে শিব মন্দির ছিল, সেখানে সন্ধ্যের সময় আমি আর কৃপা জল ঢেলেছিলাম। কৃপা তো ওই সন্ধ্যের সময় কলেজ থেকে আসে, ও কলেজ থেকে আসার পর আমি আর কৃপা দুজন মিলে ওই মন্দিরে গিয়েছিলাম। এমনিতে সকালবেলার দিকে বাড়ির শিব ঠাকুরের মাথাও জল ঢেলেছিলাম। বাড়ির শিব ঠাকুরের মাথায় জল ঢেলে রান্নাবান্না করে তারপর দুপুরের দিকে ফ্ল্যাটে চলে গিয়েছিলাম। সেদিন আমার এত কষ্ট হয়েছিল, কারণ উপোস করেছিলাম তো। তারপর আবার সন্ধ্যের সময় কৃপা আসার পরে মন্দিরে গিয়েছিলাম। এখন আমি বারান্দাটা পরিষ্কার করছি। স্নান হয়নি এখনও আমার। বারান্দার গ্রিলগুলো মুছে, তারপরে টবগুলো সব এলোমেলো হয়ে রয়েছে, সেগুলো সব মুছে ঠিকঠাক করে রাখবো। এখন 7:45 বাজে, স্নান করা কমপ্লিট। স্নান করা অনেক আগেই হয়ে গেছে, 15-20 মিনিট আগে স্নান করা হয়েছে। তো এখন এই বারান্দাটা না একটু ডেকোরেশন করবো, ওই জন্য এই জিনিসপত্রগুলো নিয়ে আসলাম। রান্না করতে দেরি আছে, রান্না একটু বেলা করেই করব। মাছ নিয়ে আসবে, তারপরে রান্না করব। একটু বেলা করে যদি রান্না না করি, তাহলে ওই বেলার দিকে খাবারগুলো না তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়।
যেহেতু রান্না করে আবার ওটা ওই ইসে নিয়ে যাব, ফ্ল্যাটে নিয়ে যাব, তো সেই জন্য একটু দেরি করে রান্না করব। তা না হলে না ওই টিফিন বক্সে যদি খাবার ভরি তাহলে না কেমন যেন তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। অনেক দিন বাড়িটাকে অর্গানাইজ করা হয় না। মাঝে মধ্যে তো আগে আমি এ ঘর ও ঘর বা রান্নাঘর এগুলো হালকা ফুলকাভাবে একটু অর্গানাইজ করতাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করতাম। ওটা আমি মাঝে মধ্যেই করতাম, কিন্তু এখন আর সেসব কিছুই হয় না। যেটা যেখানে আছে সেটা সেখানেই পড়ে আছে ওইভাবে, শুধু ডাস্টিংটা করা হয়। ঘরে খুব ধুলো পড়ে তো ডাস্টিংটা না করলে একদম চলে না, ডাস্টিংটাই শুধু করি। কিন্তু আগে যেরকম একটু সোফার কভার পাল্টানো, একটু কুশন পাল্টানো, ডেকোরেশনের জিনিসগুলো একটু এদিক দিয়ে ওদিক রেখে দেয়া, এগুলো এখন কোনো কিচ্ছু করা হয় না। এই বারান্দাটা কবে থেকে ডেকোরেশন করার ইচ্ছে ছিল, সে তো আর ঝামেলার জন্য হয়েই উঠল না। তা যাই হোক, বারান্দাটা তো প্রথমে আমি পরিষ্কার করে নিয়েছি, টবগুলো এদিক ওদিক ছিল সেগুলো ঠিকঠাক করে নিলাম। আর এই যে হ্যাঙ্গিং র্যাকটা দেখতে পাচ্ছ, এটাই বারান্দাতেই থাকে, কিন্তু কি হয় বলো তো, এই যে এখন ঝড় বৃষ্টির সময় আসবে তো ওই হাওয়া দিলে না হ্যাঙ্গিং র্যাকটা না খুলে পড়ে যায়। তো গত বছরও সেই খুলে পড়ে গিয়েছিল, তারপর আমি ওটা ঘরে নিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আর এটা এখানে টাঙানো হয়নি। দুটো মানি প্ল্যান্ট আর দুটো ক্যান্ডেল স্ট্যান্ড, একটা ফ্লাওয়ার ভাস, এই দিয়ে হ্যাঙ্গিং র্যাকটা অর্গানাইজ করলাম। আর ওই যে হ্যাঙ্গিং র্যাকের উপরে যে ফ্লাওয়ার ভাস ক্যান্ডেল স্ট্যান্ড রেখেছি, ওগুলো না সব হাওয়া দিলে পড়ে যাবে, সেই জন্য বোথ সাইড টেপ দিয়ে ওগুলো আটকে রাখলাম। বারান্দার দরজাটাও এখন অর্গানাইজ করে নিচ্ছি। পুরুলিয়ার থেকে দুটো আদিবাসী নিয়ে এসেছিলাম, সেই দুটো আদিবাসী হ্যাং করলাম, মানি প্ল্যান্ট দিয়েছি, আর হলো কি একটা হ্যাঙ্গিং চেইন ছিল সেটাও হ্যাং করে দিলাম। তো এই পুরুলিয়ার থেকে যে আদিবাসী দুটো নিয়ে এসেছিলাম, আমি বুঝতেই পারছিলাম না এই দুটো আমি কোথায় হ্যাং করব। আমার ইচ্ছে ছিল আমাদের ওই যে বাইরে যে দরজাটা থাকে, মানে যেখান থেকে আমরা যাওয়া আসা করি, সেখানে এই দুটো হ্যাং করব। কিন্তু পরে ভাবলাম যে অনেক সময় বাচ্চারা এসে দুষ্টামি করে, হয়তো ওগুলো খুলে ঠুলে ফেলবে, তো সেই জন্য আর ওই দরজায় এগুলো হ্যাং করলাম না। বারান্দাটা ঝেড়ে মুছে আমি আমার মতো করে অর্গানাইজ করে নিলাম। আর এখন অবধি সেইভাবে ভালো করে রোদ ওঠেনি, তো সেই জন্য বারান্দাটা দেখতে অন্ধকার অন্ধকার লাগছে। যখন রোদ ওঠে তখন এই বারান্দায় দাঁড়িয়ে ফটো তুললে ফটোগুলো যা ভালো আসে, কোনো ফিল্টার দিতে হয় না, ফটোগুলো খুব ভালো আসে। আমাদের বাড়িতে যখন কেউ বেড়াতে আসে সবাই এই বারান্দায় দাঁড়িয়ে ফটো তোলে, আমিও তো বেশিরভাগ সময় এই বারান্দায় দাঁড়িয়েই ফটো তুলি। গতকাল রাতে একটা বিয়ে বাড়ি ছিল, তো আমরা সবাই গিয়েছিলাম, আমার শ্বশুরবাড়ির লোকজনরাও ছিল, সেখানে গিয়ে একটুখানি ভিডিও করেছিলাম, তো সেটাই এখন তোমাদের সাথে শেয়ার করছি। একটু আগে দেখতে পাচ্ছিলে আমি একটা শাড়ি ভাঁজ করছিলাম, ওই শাড়িটা পরেই বিয়ে বাড়িতে গিয়েছিলাম, ওটা আমার বিয়ের শাড়ি। ভুল বললাম, ওটা বিয়ে বাড়ি ছিল না, বউভাতের অনুষ্ঠান ছিল। আর এই হলো নতুন বউ। এখানে আমার শ্বশুরবাড়ির লোকজনরা সবাই আছে। কৃপা তো এই দিনেও কলেজে গিয়েছিল, সকালে গিয়েছিল, আর হলো সেই সন্ধ্যে 7:30টার সময় বাড়িতে এসছে। সন্ধ্যে 7:30টার সময় বাড়িতে এসেই সাথে সাথে আবার রেডি হয়ে তারপরে এখানে আসলো। ওর জন্য পড়তে গিয়েছিল, ওর জন্য ছুটি হয়েছে 8টার সময়, আর এর মধ্যে কৃপাও রেডি হয়ে নিয়েছে। তারপর আমরা সবাই মিলে এখানে আসলাম। আর আমি তো এখন সেইভাবে খেতে পারি না, একবেলা খেলে আরেকবেলা খেতে ভালো লাগে না, খাবারের প্রতি কেমন যেন একটা অনীহা চলে এসছে। আগে তোমাদেরকে মাঝে মধ্যে বলতাম না যে আমার এটা খেতে ভালো লাগে, ওটা খেতে ভালো লাগে, এটা তাই রান্না করেছি, এখন আর সেই সব কোনো ব্যাপার নেই। এখন হয়তো কোনো দিন একবেলা খাচ্ছি, আবার হয়তো কোনো দিন খাচ্ছিই না। কিন্তু আজকে অনেক কিছুই খাওয়া হলো, যেহেতু অনুষ্ঠান বাড়ি, অনেক রকমের আইটেম রয়েছে, একটু একটু করে খেলেও অনেক কিছু খাওয়া হয়ে গেছে। আজকে মাটন বিরিয়ানি করা হয়েছিল, তো সেটা তো আমি খাই না, তাই একটুখানি রাইস নিয়ে এক টুকরো চিকেন দিয়ে সেটা খেয়েছিলাম। তো এই তো আস্তে আস্তে একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছি। যাই হোক, গতকালকে বৌভাতের অনুষ্ঠানে গিয়ে একটুখানি ভিডিও করেছিলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওই জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, তো সেই জন্যই কথাগুলো চলে আসলো। তো জামা কাপড়গুলো সমস্ত কিছু ভাঁজ করে ওয়ার্ড্রোপের মধ্যে রেখে দিলাম। 12টা বাজে, একটু আগেই মাছ নিয়ে আসলো, তেলাপিয়া মাছ আর শিং মাছ। তো দু রকমের মাছ একসাথে রান্না করব, পুরোটা করব না, শিং মাছটা শুধু কৃপার জন্য রান্না করব, আর আমাদের জন্য তেলাপিয়া করব। তো একসাথেই আর কি তেলাপিয়া আর শিং মাছ করে নেব। আর এখানে আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছের খোসা ছাড়াতে হবে। চিংড়ি মাছ দিয়ে এই ডাঁটা আর কুমড়োর তরকারি করব। চিংড়ি মাছ দিয়ে ডাঁটা কুমড়োর তরকারিটা হেভি লাগে, একটু ধনেপাতা দেবো, বেশ ভালো লাগে এটা খেতে। তো এখন মাছের ঝোলটা বসাবো। মাছটা ধোয়া হয়ে গেছে, বাইরে গিয়ে মাছটা ধুয়ে নিয়ে এসেছি, লবণ গরম জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। এবার মাছের ঝোলটা বসিয়ে দেব। তো আর ফাঁকে ফাঁকে এই চিংড়ি মাছের খোসাটাও ছাড়িয়ে নেব।
কৃপা যখন হসপিটালে ভর্তি ছিল, কৃপার পাশের বেডে এক বয়স্ক ভদ্রমহিলাও ভর্তি ছিল। তার বয়স ছিল ৭২ বছর। তার অ্যাক্সিডেন্ট হয়েছিল। করুণাময়ীর যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা উনি পার হচ্ছিল, উনি সিগন্যাল খেয়াল করেনি, একটা ভলভো বাস ওনার পা দুটোকে পিষে চলে গেছে। দুটো পা ওনার ব্যান্ডেজ করা ছিল, উনি এদিক ওদিক কোনো দিকেই নড়তে পারতো না। উনি বেতুন কলেজে পড়াশোনা করেছেন এবং ম্যাথের একজন প্রফেসর ছিলেন। প্রায় নাকি ৩০-৪০ বছর ধরে চাকরি করেছেন। তো বুঝতেই পারছো উনি কতটা শিক্ষিত ছিলেন। ওনার যেরকম অনেক পুঁথিগত শিক্ষা আছে, সেরকম কিন্তু উনি দেখতেও যথেষ্ট সুন্দরী। এই বয়সেও দেখতে এত সুন্দরী, আমি তো অবাক হয়ে গেলাম। মানে ৭২ বছর বয়সে ওনাকে দেখতে এত ভালো লাগছিল। ওনার প্রচণ্ড সহ্য শক্তি, হসপিটালে সবাই বলতেন। বিছানায় শুয়ে শুয়ে উনি কত কষ্ট পাচ্ছিলেন, কিন্তু সেইভাবে কষ্টটাকে প্রকাশ করতেন না। দুটো পা একদম পিষে গেছে, তো পায়ের কিচ্ছু ছিল না। থাইয়ের কাছ থেকে মাংস নিয়ে তারপরে ওই পা দুটোকে মাঝে মধ্যেই অপারেশন করা হচ্ছিল। হয়তো ওনাকে ৩ মাস ওখানে থাকতে হবে। মাঝে মধ্যেই ওনার অপারেশন হতো, ড্রেসিং হতো। যখন ড্রেসিং করা হতো তখন মাঝে মধ্যে চেঁচামেচি করতো। সেদিন রাতের বেলা ঘুমোতে পারতো না। যেদিন অপারেশন হতো সেদিন খুব কষ্ট পেতেন। আমি তো ওখানে ছিলাম, তো আমি তো সেরকমভাবে ঘুমাতাম না, আর উনি পাশে ছিলেন। ওনার কষ্টটা আমি নিজের চোখে দেখেছি। হসপিটালের এই সমস্ত কিছু দেখে না আমি কেমন যেন একটা ট্রমার মধ্যে চলে গিয়েছিলাম। আমি শুধু ভাবতাম যে মানুষের জীবনে কত রকমের কত কষ্ট থাকে। এই ভদ্র মহিলা আর কতদিনই বা বাঁচবে। একজন কলেজের প্রফেসর, তার এখন সুখের দিন। সে সারাটা জীবন বাসে ট্রেনে ছোটাছুটি করে কলেজে গেছেন, নিজের হাতে সমস্ত কাজ করেছেন, বাজার করা, চাকরি করা। আর এই শেষ বয়সে ভগবান দেখো তাকে কত বড় একটা শাস্তি দিল। বিছানায় শুয়ে শুয়ে সে সেই সবই বলছিল। আমরা মানুষরা সবসময় নিজেদের কষ্টটাকেই বড় মনে করি, কিন্তু বাইরে গেলে দেখা যায়, বোঝা যায় যে আমাদের থেকেও কত খারাপ অবস্থায় মানুষ আছে, কত খারাপভাবে জীবন কাটাচ্ছে। কিন্তু ওই যে একটা কথা আছে না, যাকে কোনো দিন সাপে কাটেনি সে কি করে বুঝবে সাপের বিষের জ্বালা। তা আমাদের মানুষদের অবস্থা হচ্ছে সেই রকম। ওই ভদ্রমহিলার বাড়ি করুণাময়ীর ওখানটাতে, ওনার বাড়ির পাশেই অ্যাক্সিডেন্ট হয়েছে। বলে আমি সারাটা জীবন বাজার হাট করেছি, সারাটা জীবন একা চলাফেরা করি, কিন্তু এই দেখো শেষ বয়সে আমার বাড়ির সামনেই আমার কত বড় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। ভগবান যে কার ভাগ্যে কি লিখে রাখে আমরা সেটা কেউই জানি না। 4টে বাজে, এখন বের হবো। এই তো অর্জুনকে রেখে যেতে আমার খুব খারাপ লাগে, ওকে রেখে আমার যেতে ইচ্ছে করে না। অর্জুন এখন টিভি দেখবে, তো ওর পাপা থাকবে, ওর সাথে থাকবে। আর ও আবার সন্ধ্যের সময় পড়তে যাবে, কালকে তোর এক্সাম রয়েছে। তো সন্ধ্যের সময় পড়তে গেলে সেই আসবে তো ওই 9টা সাড়ে 9টার সময়, এসে খেয়ে দিয়ে শুয়ে পড়বে, ওর বাবার সাথে ঘুমিয়ে পড়বে। তারপর কালকে সকালবেলা ঘুম থেকে উঠে ম্যাগি খেয়ে তারপরে পড়তে যাবে, বলছি স্কুলে যাবে পরীক্ষা দিতে, তাই না বাবা? ওর জন্য এখন বড় হয়ে গেছে, একা একা সমস্ত পড়াশোনাগুলো করে। ওর মা এখন আর ওকে পড়াতে পারে না, ও একা একাই সমস্ত কিছু লেখাপড়া করে পরীক্ষা দিচ্ছে। এতক্ষণ ওর সাথে ছিলাম, ও আমাকে ড্রয়িং শেখায়। এখন আমি ফ্ল্যাটে যাচ্ছি, রান্না করে সেগুলো টিফিন বক্সে করে নিয়ে যাচ্ছি। আর বাড়ির থেকে ডিম, সয়াবিন, কিছু সবজিপাতি এগুলোও সব ফ্ল্যাটে নিয়ে যাচ্ছি। এই 2 দিন তো রান্না করতে হবে। আর আমি এখন দমদমে আছি। ট্রেন থেকে নেমে আবার আমাকে বাসে উঠতে হবে, তারপর আবার অটোতে উঠতে হবে। তাহলে বন্ধুরা এখন ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা।